গুড আফটারনুন মাই ডিয়ার স্টুডেন্টস। আজ ক্লাস 10-এর বৃত্ত সম্পর্কিত উপপাদ্যের ইন্ট্রোডাকশনটা আজকে আমরা একটু করব। বৃত্ত তোমরা কম বেশি সবাই জানো, আমার মনে হয় তোমরা জানো যে একটা গোল রিং যদি হয়, বা যদি একটা খাতার মধ্যে আমরা এরকম একটা রেখা টানি, মানে রেখা নয়, মানে এরকম বৃত্তাকার রেখা দিয়ে তৈরি করি, তাহলে আমরা এটাকে একটা বৃত্ত বলি, জানি। কিন্তু যদি আমরা বলি এই বৃত্তটাকে একটু ভালো করে জানতে চাই, মানে এই বৃত্তের কি কি অংশ আছে, বৃত্ত কি, যদি বলি বৃত্ত কাকে বলে, তাহলে কি করে বলবো? আমরা বলে দিলাম, ছবি এঁকে আমরা দেখিয়ে দিতে পারি, বা আমরা একটা রিং দেখালাম, বা চুড়ি দেখালাম, আমরা যে কাচের চুড়ি পরি আমরা, তো চুড়ি দেখালাম, বললাম এই চুড়িটা হচ্ছে বৃত্তাকার, এটা একটা বৃত্ত। একদম ঠিক তুমি যেটা বলছো, বা তোমরা যেটা বলছো। কিন্তু এই বৃত্ত কি যদি জিজ্ঞেস করি, তাহলে কি বলবে, সেটা আমরা একটুখানি আলোচনা করব। তোমরা এগুলো আগে শিখেছো, পড়েছো, কিন্তু জাস্ট আমাদের রিকল করতে হবে, মানে পুরোনো জিনিসটা একটু শুধু ঝালিয়ে নেওয়া আর কি। এই যে ছবিটা হয়েছে, এটা কি করে হলো আমি একটুখানি বলি। দেখো, আমরা এখানে এটা একটা সমতল দেখতে পাচ্ছ, এর ওপরে আমরা অনেকগুলো বিন্দু নিলাম, এরকম প্রচুর বিন্দু নিয়েছি, এরকম এরকম বিভিন্ন বিন্দু আছে, অনেকগুলো বিন্দু নিলাম। অনেকগুলো বিন্দু নিলাম এবং এই বিন্দুগুলোকে যোগ করলাম। দেখো, বিন্দুগুলোকে যোগ করলাম। এই যে এত বিন্দু নিয়েছিলাম, এই বিন্দুগুলোর বিভিন্ন নামও থাকবে, আমরা পরে বলছি। নিয়ে আমরা এগুলোকে যোগ করলাম, যোগ করে আমরা রিংয়ের মতো একটা ছবি দেখতে পাচ্ছি। যদি আমরা স্কেল দিয়ে মাপি, তাহলে দেখব যে এইটা বেশ, প্রথম আমরা এইটুকু করলাম, আমরা এইটা করার ফলে আমরা দেখো কি কি পাচ্ছি, এইটা এবং এই ভিতরের একটা অংশ পাচ্ছি, মানে তিনটে অংশ পাচ্ছি আমরা এটাতে। কি কি? এই ভিতরের একটা অংশ, এইটা একটা অংশ, আর এর বাইরের অংশটা। এখন এই যে ভিতরের অংশটা এবং এইটা মিলে এই যে মাঝের অংশটা তৈরি হয়েছে, এটাকে আমরা কি বলি? বৃত্তাকার ক্ষেত্র। তার মানে বৃত্তের ভিতরের অংশটা আর বৃত্ত যেটা, তারা দুজন মিলে যে ভিতরের অংশটা, যে অংশটা তৈরি করছে, সেই অংশটাকে আমরা বলি বৃত্তাকার ক্ষেত্র। এবার আমরা আসি, বৃত্ত কি, বৃত্ত কাকে বলে? এই যে বিন্দুগুলো পরপর আছে, এই বিন্দুগুলোকে আমরা এখানে যোগ করেছি, এবং যোগ করার পরে আমরা যদি এই সমতলেরই কোনো একটা বিন্দু থেকে মাপি, কোনো একটা বিন্দু থেকে, একটা নির্দিষ্ট বিন্দু থাকবে, শুধু সেই বিন্দুটা থেকেই আমরা দেখব যে এই যে ওপরের এই যত বিন্দু আছে, এই বিন্দুটা বললাম ধরো এ, এটা বললাম বি, এটা বললাম সি, এটা বললাম ডি, এরকম অসংখ্য বিন্দু আছে, আমি কয়েকটার নাম বলছি, এটা বললাম ই, এটা বললাম এফ, এরকম বললাম বিন্দুগুলো। এখন এর ওপরে এই যে বিন্দুগুলো ছিল, এই বিন্দুগুলোকে আমরা যোগ করেছি, যোগ করে আমরা এরকম একটা চিত্র পেয়েছি। কিন্তু দেখা যাচ্ছে যে এই সমতলের ওপর কোনো একটা বিন্দু যদি আমরা নির্দিষ্ট বিন্দু রাখি, সেই নির্দিষ্ট বিন্দু থেকে যদি আমরা স্কেল দিয়ে মাপি, তাহলে দেখব সেই নির্দিষ্ট বিন্দুটা যদি আমরা এখানে নিই, এই বিন্দুটাকে বললাম আমরা ধরো ও বিন্দু। সেই নির্দিষ্ট বিন্দুটা থেকে যখন আমরা স্কেল দিয়ে মাপবো, তখন দেখব যে এই প্রত্যেকটার দৈর্ঘ্য, মানে ও থেকে এই এ পর্যন্ত যা দৈর্ঘ্য, ও থেকে বি পর্যন্ত, সি ডি ই এফ, সমস্ত যত বিন্দু আছে বৃত্তের ওপরে, সমস্ত বিন্দুগুলো এই নির্দিষ্ট বিন্দুটা থেকে সমান দূরে অবস্থিত। যদি এরকমটা হয়, তখন আমরা এই যে চিত্রটা পেলাম, এটাকে বলবো বৃত্ত।
তাহলে বৃত্ত হচ্ছে কতকগুলো বিন্দু যদি আমরা একটা সমতলে নিই এবং সেই বিন্দুগুলোকে যোগ করি, তাহলে যোগ করার পরে ওই বিন্দুগুলো ওই সমতলের একটা নির্দিষ্ট বিন্দু থেকে যদি সমান দূরত্বে অবস্থিত হয়, তাহলে সেই যে চিত্রটা আমরা পেলাম তাকে আমরা বলবো বৃত্ত। এখন এই যে নির্দিষ্ট বিন্দু থেকে এরা সমদূরবর্তী, এইটাকে কি বলে? তোমরা এগুলো সমস্ত জানো। এটাকে বলা হয় বৃত্তের কেন্দ্র। আর এই বিন্দু থেকে, মানে নির্দিষ্ট বিন্দুটা থেকে এই যে বৃত্তের ওপরের যে বিন্দু, সেই প্রত্যেকটা বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু যদি বলি, তাহলে এইগুলোকে আমরা বলি ব্যাসার্ধ। তোমরা এগুলো জানো, এটাকে বলা হয় ব্যাসার্ধ। আর এই যে বৃত্তের ওপরে বিন্দুগুলো রয়েছে, এই বিন্দুগুলোর কোনো একটার সঙ্গে যদি অন্য বিন্দুগুলো আমরা যোগ করি, তাহলে কি পাবো একটু দেখি। একটা আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা এখানে একটা বিন্দু দিয়ে দাও তুমি, দরকার নেই, আমরা পরে করছি। ধরো আমরা এ বিন্দুর সঙ্গে বাকি বিন্দুগুলো যোগ করছি। এখানে একটা বিন্দু দিচ্ছি আমরা, ধরো পি বিন্দু দিলাম। এখান থেকে এই পর্যন্ত একটা বিন্দু এসেছে, দেখো এটা কিন্তু কেন্দ্রটা দিয়ে এসেছে। এই বিন্দুর সঙ্গে এফ বিন্দুটা যোগ করলাম, এই বিন্দুর সঙ্গে ই বিন্দুটা যোগ করলাম, এর সঙ্গে সি বিন্দু যোগ করলাম, এর সঙ্গে বি বিন্দুও যোগ করলাম, এর সঙ্গে ডি বিন্দুও যোগ করলাম। দেখো এই বৃত্তের ওপরে এও অবস্থিত, এই বিন্দুগুলো অবস্থিত। এখন এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত, মানে বৃত্তের কোনো একটা বিন্দু থেকে, বৃত্তের প্রান্ত বিন্দু, এগুলো সব প্রান্তে আছে, তাহলে কোনো একটা প্রান্ত বিন্দু থেকে অপর একটা প্রান্ত বিন্দু, সে দুটোকে যদি যোগ করি, তাহলে যে রেখাটা পাই সেটাকে আমরা বলি জ্যা। তাহলে কতগুলো জ্যা পেলাম এখানেই দেখো, এফ একটা জ্যা, এটাও বৃত্তের ওপরের অবস্থিত একটা বিন্দু, এটাও বৃত্তের ওপরে অবস্থিত একটা বিন্দু, সেই বিন্দু দুটোকে আমরা যোগ করেছি, তাহলে এ এফও একটা জ্যা, এ এফ জ্যা, এ বি জ্যা, এ ই জ্যা, এ পি জ্যা, এ ডি জ্যা, এ সি জ্যা, সবগুলোই জ্যা। কিন্তু এখানে যতগুলো আমরা দেখলাম তার মধ্যে এইটা কিন্তু একটু অন্যরকম না, এইটা এপিটা। কেন? এপিটা হচ্ছে দেখো সব থেকে বড় জ্যা, এবং এটা বৃত্তের কেন্দ্রটা দিয়ে গেছে, বাকিগুলো কিন্তু কেউ বৃত্তের কেন্দ্র দিয়ে যায়নি। তাহলে এই যে এটাও তো বৃত্তের একটা জ্যা, কিন্তু কেন কি এটা এ বিন্দু আর পি বিন্দু দুটোই বৃত্তের ওপরের অবস্থিত দুটো বিন্দু, এবং তাদেরকে আমরা যোগ করেছি। কিন্তু এই বিন্দুটার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এ বৃত্তের এই মাঝের যে কেন্দ্রটা ছিল সেটা দিয়ে গেছে, সেটার মধ্যে দিয়ে গেছে। তাহলে যদি এরকম হয়, আমরা জানি যেটা বৃত্তের কেন্দ্র দিয়ে যে জ্যাটা আসে সেটাকে বলা হয়, বৃত্তের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যখন আমরা একটা সরল রেখা টানি এবং সেই বিন্দু দুটোকে যখন যোগ করি এবং তারা যখন বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, তখন যে সরল রেখাটা পাই সেটাকে আমরা বলেছি বৃত্তের জ্যা, এবং বৃত্তের সব থেকে বড় জ্যা। তাহলে বৃত্তের সব থেকে বড় জ্যাকে আমরা কি বলি? ব্যাস। তাহলে আমরা এই এপি যেটা, এইটাকে বলবো ব্যাস। আচ্ছা আমরা একটা বৃত্ত আঁকি, এটা একটা বৃত্ত বললাম, এর ওপরে আমরা যে কোনো দুটো বিন্দু নিলাম, ধরো এই বিন্দুটা এ বিন্দু আর একটা বি বিন্দু, অনেক বিন্দু আছে, আমরা যে কোনো দুটো বিন্দু নিলাম। এই দুটো দিয়ে দেখো এইখানে এই একটা অংশ পেয়েছি আর এরকম একটা অংশ পেয়েছি। এই যে এই অংশটা পেলাম, এই এ বি, এটাকে কি বলা হয়? এই জিনিসটাকে কি বলে? এ বি, এইরকম চিহ্ন দিয়ে, এটা হচ্ছে চাপ। কি চাপ? এ বি চাপ, এটা বৃত্তচাপ, বৃত্তচাপ বলা হয়, এগুলো তোমরা জানো। এখানে দুটো এরকম চাপ পেলাম, এবি দিয়ে এই একটা চাপ পেয়েছি, এবি দিয়ে এদিকে একটা চাপ পেয়েছি। এই যে বড় অংশটা, এটাকে বলা হয় অধিচাপ, বড় যে চাপটা, আর এই ছোট যে চাপটা, এটাকে বলা হয়
উপচাপ। উপচাপ। আর এই যে অংশটা, মানে এই যে এবি চাপ দিয়ে এই যে বৃত্তটা দুটো অংশে ভাগ হয়ে গেল, এই একটা অংশ, এই একটা অংশ, এই যে দুটো অংশে ভাগ হয়ে যাচ্ছে, এই ভাগগুলোকে বলা হয় বৃত্তাংশ। বৃত্তের অংশ, বৃত্তাংশ মানে বৃত্তের অংশ। তাহলে দুটো ভাগে এটা ভাগ হয়ে গেল। আবার ধরো এই যে বৃত্তটার এটা কেন্দ্র, আর এই কেন্দ্র থেকে আমরা দুটো ব্যাসার্ধ নিলাম, কেন্দ্রটা ও বললাম, একটা ওপি ব্যাসার্ধ আর একটা ও কিউ ব্যাসার্ধ। দেখো ওপি আর ও কিউ এই ব্যাসার্ধ দুটো যখন এখান দিয়ে এসেছে তখন এখানে একটা এরকম অংশ আমরা পাচ্ছি। এই অংশটাকে কি বলা হয়? এটাকে বলা হয় বৃত্তকলা। এটাও দুরকম আছে, একটা দেখো ছোট আর একটা বড়। যখন ছোটটা হবে এটাকে বলা হবে আগের মতোই উপবৃত্তকলা, আর এটাকে বলা হবে ছোটটাকে বলা হবে উপবৃত্তকলা, আর বড়টা যেটা থাকবে সেটাকে বলা হবে অধিবৃত্তকলা। অনেক সময় আমরা এরকম করি, বৃত্তের এইটা কেন্দ্র, এই কেন্দ্র থেকে আমরা দুরকম ব্যাসার্ধ নিলাম, একটা 5 সেন্টিমিটার নিলাম আর একটা 7 সেন্টিমিটার নিলাম। এটা 5 সেন্টিমিটার, এটা 7 সেন্টিমিটার। বৃত্ত তো তোমরা সবাই আঁকতে নিশ্চয়ই জানো। এই 5 সেন্টিমিটার আর 7 সেন্টিমিটারের ব্যাসার্ধের বৃত্তটা আমরা একই বিন্দু দিয়েই করব আর কি, যদি করি। মানে কেন্দ্রটা এটাই রইল, আমরা একটা ব্যাসার্ধ নিলাম, ধরো এটা 5 সেন্টিমিটার বললাম, দিয়ে বৃত্তটাকে আমরা কম্পাস নিয়ে এরকম করে এটা একটা বৃত্ত আঁকলাম। আবার 7 সেন্টিমিটার যেটা, সেটা ধরো এই পর্যন্ত আছে, এটা দিয়েও আমরা আরেকটা বৃত্ত আঁকলাম, কিন্তু কেন্দ্রটা একই রইল। মানে এটাকেই কেন্দ্র করে একবার আমরা এই ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আঁকলাম, একবার এই ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আঁকলাম। তাহলে এখানে দুটো বৃত্ত আমরা পাচ্ছি, কিন্তু যাদের কেন্দ্র একই। এরকম যে বৃত্তগুলো থাকবে এদেরকে বলা হবে এক কেন্দ্রিক বৃত্ত। তোমরা ভালো করে দেখো, পরের দিন আমি এটা থেকে উপপাদ্য পড়াবো। চলো।